সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। পৃথিবীর যে যে প্রান্ত থেকে আপনারা এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছরের। দর্শক, এখনকার আলোচনা আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী অস্ত্র কি পরমাণু বোমা, নাকি এর চেয়েও বেশি কিছু শক্তিশালী আছে? যদি তাই থেকে থাকে তাহলে কি সেটা হরমুজ প্রণালী? হরমুজ প্রণালী নামক এই বোমা ব্যবহার করে ইরান সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে। সারা বিশ্ব থরকম্প অবস্থা। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যতটা না বিপদে, তার চেয়ে অনেক বেশি টেনশনে, অনেক বেশি চাপে ডোনাল্ড ট্রাম্প ইরানের এই হরমুজ প্রণালী নিয়ে। কি করে এই হরমুজ প্রণালী ট্রাম্পের জন্য এতটা সংকটের কারণ হয়ে দাঁড়ালো, তার আদ্যপান্ত বিশ্লেষণের চেষ্টা করব আজকের এই ভিডিওতে। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। দর্শক, হরমুজ প্রণালী নিয়ে গত কিছুদিন ধরে কি কি ঘটেছে তা আপনাদের সবারই কম বেশি জানা। বাব আল মানদেব প্রণালীর গুরুত্বটা কি তাও, এবং বাব আল মানদেব প্রণালী যে হুতিরা নিয়ন্ত্রণ করে, এই হুতিরা কি করতে পারে বাব আল মানদেব প্রণালী দিয়ে, সেই আলোচনাও আমি আজকের এই ভিডিওতে করব। পরিশেষে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে, আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে সৌদি আরবের সাথে হুতিদের, ইয়েমেনের হুতিদের যুদ্ধ হয়েছিল এবং সেই যুদ্ধ 7.5 বছরের বেশি সময় ধরে চলেছিল। কেন সেই যুদ্ধ হয়েছিল? সেটা কি শুধুই শিয়া সুন্নির দ্বন্দ্ব ছিল, নাকি এর পেছনের কোনো ঘটনা ছিল? তার পেছনের ঘটনায় কি ছিল এই বাব আল মানদেব প্রণালী? আমি এই 3টা বিষয় নিয়ে আপনাদের সামনে আজকের এই ভিডিও উপস্থাপন করব। আপনারা ধৈর্য ধরে সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। দর্শক, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যখন ইরান এবং আমেরিকার মধ্যকার আলোচনা ভেঙে গেল, তখন ডোনাল্ড ট্রাম্পের হাতে কিন্তু আসলে আর কোনো অস্ত্র থাকলো না। তখন হয় তাকে যুদ্ধে ফিরে আসতে হবে, আর না হয় ইরানের বিরুদ্ধে এমন কিছু করতে হবে যার কারণে অন্তত সিনে থাকতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধে তো এক রকমের পরাজয় হয়েছেই আমেরিকার, আবার আলোচনাতেও পরাজয় হয়ে গেল। এই গ্লানি, এই কষ্ট কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পক্ষে মুছে ফেলা খুব কঠিন ব্যাপার ছিল, যার কারণে তিনি ঘোষণা দিলেন হরমুজ প্রণালী ব্লক করা হবে, অবরোধ করা হবে। একটা বিষয় খেয়াল রাখবেন, ডোনাল্ড ট্রাম্প কিন্তু সবসময় আলোচনায় থাকতে পছন্দ করেন। তিনি যখন কোনো আলোচনায় থাকেন না, তখন কিন্তু তিনি অস্থির হয়ে পড়েন। সোশ্যাল ট্রুথে পোস্ট দেন, নানা রকমের কথাবার্তা বলেন, যেগুলোকে বিশেষজ্ঞরা বা সুশীল সমাজ বা ভদ্রলোকেরা উল্টাপাল্টা কথা বলে। অর্থাৎ উল্টাপাল্টা কাজ করা শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প, এই কথা বলেন আর কি। তো যাই হোক, হরমুজ প্রণালী যখন অবরোধের ঘোষণা দিলেন, তখন কিন্তু তা প্রকৃতপক্ষে আবার নতুন করে ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল হয়ে গেল। তাহলে আলটিমেটলি ইরানকে তখন যুদ্ধের প্রস্তুতি নিতে হচ্ছিল এবং আবার যুদ্ধ করার ব্যবস্থা করতে হয়। ব্যাপারটা কিন্তু এরকম, এবং ইরান কিন্তু একেবারে সাথে সাথে প্রতিক্রিয়া জানিয়ে বলল যে যদি হরমুজ প্রণালী ব্লকেট করে, আটকে দেয়, অবরোধ করে, তাহলে কিন্তু ইরান ব্যবস্থা নেবে। অর্থাৎ আমেরিকার যে সমস্ত যুদ্ধ জাহাজ দিয়ে হরমুজ প্রণালী আটকে দেবে, সেই সমস্ত জাহাজকে ধ্বংস করে দেওয়া হবে। এরপরে সর্বশেষ যে পরিস্থিতি, নানান ঘটনা অঘটনার পরে এখন সর্বশেষ যে পরিস্থিতি, ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী অবরোধ করেছে, কার্যকর শুরু করেছে বলে ঘোষণা দেওয়ার পরেও বিভিন্ন উৎস থেকে, তথ্য থেকে, সূত্র থেকে জানা যাচ্ছে যে মার্কিন এই অবরোধ কোনো কার্যকর কোনো অবরোধ কিছু হয়নি। যদি কার্যকর অবরোধ হতো তাহলে অনিবার্যভাবে সেখানে ইরান যুদ্ধ শুরু করে দিত, কোনো রকমের এদিক ওদিক হতো না। তো যখন খুব বড় কিছু অবরোধ হয়নি, তখন এ নিয়ে আর যুদ্ধ করার কী বা আছে? আর আমেরিকা যে কায়দায় যেভাবে অবরোধ করার চেষ্টা করছে, তাতে মূলত চীনকে আটকে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু চীন কি সেটা মানবে? চীন সরাসরি বলেছে তার অর্থনৈতিক স্বার্থ, তার জ্বালানি স্বার্থ সে রক্ষা করবে। ফলে ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু এখান থেকেও পিছু উঠতে হবে। চীনের সাথে যুদ্ধে জড়াতে গেলে বিপদে পড়বে। তাহলে এখন করণীয় কি? কিছুই করার নেই। অবরোধও তুলতে পারছে না, চীনকেও হটাতে পারছে না, আবার সরেও যেতে পারছে না, আবার পুরোপুরি অবরোধ কার্যকরও করতে পারছে না। কোন বিপদ?
খেয়াল করুন, পরমাণু কর্মসূচি নিয়ে এত বছর যেখানে আমেরিকা পাশ্চাত্যের দেশগুলো ইরানের সাথে দিন দরবার করে কিছু করতে পারেনি, সেই জায়গায় 2015 সালে পরমাণু চুক্তি করলো। সেই পরমাণু কর্মসূচিকে এই ডোনাল্ড ট্রাম্প ছিঁড়ে ফেলে দিয়ে তার নিজের মতো, অর্থাৎ ইসরায়েলের চাওয়া মতো একটা পরমাণু কর্মসূচি করবে, এইরকম একটা টার্গেট দিয়ে বহু চাপাচাপি করেছিল। 2018 সালে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পরে একদম প্রথমেই ঘোষণা দিল কি, ইরানের তেল রপ্তানি একদম জিরো পর্যায়ে নামবে, এত বেশি কঠোর অবরোধ দেওয়া হবে যে ইরানের তেল রপ্তানি জিরো পর্যায়ে চলে আসবে। তেল রপ্তানি জিরো হবে, পরমাণু কর্মসূচি জিরো করতে, জিরো এনরিচমেন্ট, তার মানে কোনো রকমের ইউরেনিয়াম এনরিচমেন্ট করতে পারবে না ইরান। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যা বলবে তাই ফাইনাল, তার কথাই চলবে, ইরান থেকে শুরু করে সারা বিশ্ব। কিন্তু ইরান কি ডোনাল্ড ট্রাম্পের কথাই চলা দেশ? প্রশ্ন ওঠে না, আমরা তো তা দেখতেই পাচ্ছি। সেক্ষেত্রে কি করলো? সেক্ষেত্রে যা করলো, ইরান তো একেবারে ঘুরে দাঁড়ালো, রুখে দাঁড়ালো। তার সেই জিরো নিষেধাজ্ঞা থেকে শুরু করে জিরো এনরিচমেন্ট সমস্ত সবকিছু বানচাল করে দিল, বলো আরো বাড়ালাম, কি করবা করো দেখি। এখন পরমাণু কর্মসূচি চলছেই, ইরান তার ইউরেনিয়াম এনরিচমেন্ট করে ফেললো একদম 60 মাত্রায়, যা দিয়ে পরমাণু বোমা বানানো যায়, একদম তার কাছাকাছি, খুব কাছাকাছি অবস্থা। কোনো কোনো বিশেষজ্ঞ বলে যে 60 মাত্রার এনরিচড ইউরেনিয়াম দিয়ে পরমাণু বোমা বানানো যায়। এখন তো ডোনাল্ড ট্রাম্প আর এক বিপদে পড়ে গেল, যে পরমাণু একদম যেখানে জিরো করে ফেলার কথা সেখানে তো এখন বোমার কাছাকাছি ইরান, এ কোন বিপদ? এই বিপদ সমূলে বিনাশ করে দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প কি করলো, ইরানের বিরুদ্ধে এবার যুদ্ধ শুরু করে দিল। প্রথমে কি করলো, প্রতারণা, তার চালাকি, তাকে অনেকে পাগল বলে, আমি ঠিক পাগল বলি না, তার চালাকি। আন্তর্জাতিক রাজনীতি এবং আন্তর্জাতিক ঘটনা প্রবাহ যারা বিশ্লেষণ করে তারা সবাই কিন্তু মোটামুটিভাবে প্রায় এই কথাই বলেন যে ডোনাল্ড সবসময় ট্রেকি, চালাকি করার, প্রতারণা করার কৌশল অবলম্বনের চেষ্টা করেন। ইরানের সাথে এবার ক্ষমতা আসার পর ইরানের সাথে আলোচনার নামে সময় ক্ষেপণ করতে লাগলো এবং ইসরায়েলকে লেলিয়ে দিল ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু ঘোষণা করেছিলেন তখন যে আমার অনুমতি নিয়ে ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে, জুন মাসের যে যুদ্ধটা। এবারও সেই একই কাজ, এবং ডোনাল্ড ট্রাম্প একদম নিজে কোমর বেঁধে ইরানের পরমাণু কর্মসূচি একদম ধ্বংস করে দেওয়ার জন্য তো সেখানে বোমা মারলো, GBU-57 যে বোমা, বাংকার বাস্টার বোমা। এবং সেই কাজ করতে গিয়ে আরেক বিপত্তি, সেটা তো সেই বাংকার বাস্টার বোমা তো ইরানের হাতে পড়ে গেছে অক্ষত অবস্থায়, কি আল্লাহর রহমত। যাই হোক, এখন এইবার সেই পরমাণু কর্মসূচি একদম ধ্বংস করে দেবে। সমৃদ্ধ ইউরেনিয়াম যেটা ইরানের হাতে 410 কেজি, সেটাও তুলে নিয়ে যাবে, ইরানকে একেবারে মাটির সাথে মিশিয়ে দেবে। যার কারণে স্কুল, ঘর বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বিমা অফিস, তারপরে রেড ক্রিসেন্টের অফিস থেকে শুরু করে রেল সেতু, স্বাভাবিক সড়ক পথ, সমস্ত সবকিছু ধ্বংস করে দিতে শুরু করলো। দিয়ে কি করলো, পাইলট উদ্ধারের কথা বলে ইস্পাহানের কাছে সেখানে ইউরেনিয়াম উদ্ধার অভিযান চালানোর চেষ্টা করলো। এর সমস্ত সবকিছুই ব্যর্থ হয়ে গেল। ব্যর্থ হয়ে যাওয়ার পরে যখন পরমাণু কর্মসূচি না থামাতে পারলো, না সেই সমৃদ্ধ ইউরেনিয়াম তাদের কাছ থেকে নিতে পারলো, না ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করতে পারলো বা বন্ধ করতে পারলো, কোনো কিছুই যখন পারলো না, তখন উপায়ন্তরহীন হয়ে ইরানের সাথে আলোচনায় বসতে বাধ্য হলো, এবং যে আলোচনা হলো পাকিস্তানে। এবং এই আলোচনা হওয়ার আগে কি হয়েছে আপনারা জানেন? যখন বলল যে ইরানের সভ্যতা একদম মুছে দেওয়া হবে, তারপরে আর মাত্র যখন 1 ঘন্টা আছে, সে সময় তো ইরানের সভ্যতা মুছে দেওয়ার বিষয়ে তার ভূমিকা নেওয়া লাগে, তখন তো কিছু করার নেই। ইরান তো কথা শুনছে না। ইরান বলছে দেখি তুমি সভ্যতা মুছে দাও, দেখি কি করতে পারো, এবং যদি তুমি কিছু করো তো কি করতে হয় এর জবাবে আমরাও সেটা দেখব। পুরো মধ্যপ্রাচ্য সেদিন অন্ধকার যুগে চলে যেত যদি আমেরিকা হামলা চালাতো। তো যখন এই অনড় অবস্থান ইরানের, তখন ডোনাল্ড ট্রাম্প বিপদে পড়ে পাকিস্তানকে হাতে পায়ে ধরে বলছে, এ বিভিন্ন গণমাধ্যমে, বিভিন্ন সামাজিক মাধ্যমে এসেছে কথাগুলো, যে যেভাবে হোক ইরানকে রাজি করাও, একটা যুদ্ধ বিরতির একটা প্রস্তাব দিতে বলো বা দাও তোমরা মধ্যস্থতাকারী হিসেবে। আমি বলি যে হ্যাঁ, এটা আমরা এটার ভিত্তিতে আলোচনা করব। অর্থাৎ আমার এই কথা এখন যদি রক্ষা করতে হয় তাহলে ভয়াবহ রকমের হামলা চালাতে হবে ইরানের উপর, আর ইরানের উপর হামলা চালালে ইরানও পাল্টা জবাব দেবে, তাহলে কি হবে? বিশ্ব তো শেষ হয়ে যাবে, অন্তত মধ্যপ্রাচ্য শেষ হয়ে যাবে। তাহলে উপায় কি? এইটা থেকে ফিরে আসার জন্য
পাকিস্তানকে কাজে লাগালো যে তোমরা যে কোনোভাবে বলো, ইরানকে রাজি করো যে একটা চুক্তি, তারা যে শর্ত দিয়েছে সেই শর্তের ভিত্তিতে আমরা আলোচনা করব, তবু অন্তত একটা আলোচনার ব্যবস্থা করো, আমি এই হামলা করার বাধ্যবাধকতা থেকে আমি ফিরে আসি, বাঁচি, যাতে হামলা না করতে হয়। এই পরিস্থিতিতে পড়েছিল ডোনাল্ড ট্রাম্প, খেয়াল করুন। এরপরে তো পাকিস্তানে আলোচনা হলো, দীর্ঘ 21 ঘন্টা আলোচনা, ফেস টু ফেস আলোচনা, ডাইরেক্ট আলোচনা, সর্বোচ্চ পর্যায়ের আলোচনা, কিন্তু ইরান আসল জায়গায় রাজি হয়নি। আসল জায়গাটা কোথায়? আমেরিকা বলছে যে তোমাদের পরমাণু কর্মসূচি বন্ধ করতে হবে, এই যে সমৃদ্ধ যে ইউরেনিয়াম আছে সেগুলো আমাদের হাতে দিয়ে দাও, এবং তোমার ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করো। ইরান বলে, আরে যে জিনিস তুমি যুদ্ধ করে আমারে থামাতে পারো, যুদ্ধ করে আমার বন্ধ করতে পারো, চিন্তাই করতে পারো, তুমি সেই জিনিস আইছো আলোচনার টেবিলে আমার কাছে চাইতে, এটা হয়? প্রশ্ন ওঠে না। এগুলোর কোনোটাই দেবো না, বরং আমরা যা যা বলছি তুমি সেইগুলোতে রাজি আছো কিনা, যদি রাজি থাকো তাহলে বলো, আর যদি না রাজি না থাকো তাহলে গুড বাই। এইভাবে ইরান আমেরিকাকে বলে পরিষ্কার বিদায় দিয়েছে যে যাও, হবে না। এবং সবাই এই কথাই বলেছে যে ইসলামাবাদ আলোচনা থেকে খালি হাতে ফিরল মার্কিন প্রতিনিধি দল, খালি হাতে ফিরলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট, খালি হাতে ফিরলেন জেডি ভ্যান্স, এরকম বলা হচ্ছে। ইরান প্রচন্ড রকমের আপার হ্যান্ডে। ইরানের ডিপ্লোমেসিটা কি? এবং আমি সবসময় বলি, ইরানের এই যে ডিপ্লোমেসি, এই যে রাজনীতি, এগুলো সুদীর্ঘ দিনের চর্চার ফসল। তারা জ্ঞানকে, বিজ্ঞানকে কাজে লাগায়, ভাবে, ফিকির করে। যারা চিন্তা করে, যারা ভাবে, চিন্তাশীল জাতি যারা, তাদেরকে কেউ হটাতে পারে না। যারা জ্ঞান বিজ্ঞানকে কাজে লাগাতে পারে। আপনি চিন্তা করতে পারেন, আমেরিকার একজন সিআইএ এর সাবেক গোয়েন্দা কর্মকর্তা, এই ভদ্রলোক 2-1 দিন আগে জানিয়েছেন যে আমেরিকাতে যত পিএইচডি হোল্ডার পরমাণু বিজ্ঞানী আছে, তার চেয়ে বেশি পিএইচডি হোল্ডার পরমাণু বিজ্ঞানী ইরানে আছে। আপনি চিন্তা করেন। আপনাদেরকে আমি আর একটা তথ্য দিই, তাহলে ইরানের জ্ঞান বিজ্ঞান চর্চার মাত্রাটা বুঝতে পারবেন। এই যে কয়েকদিন আগে, যেদিন ওই যে পৃথিবী থেকে ইরানকে মুছে দেওয়ার কথা বলেছিল ডোনাল্ড ট্রাম্প, সেই দিন তো অনেকগুলো রেল ব্রিজে হামলা চালিয়েছে, বড় বড় ব্রিজে হামলা চালিয়েছে, রেল স্টেশনে হামলা চালিয়েছে। খুব গুরুত্বপূর্ণ একটা ব্রিজ, সম্ভবত রাশিয়ার সাথে ইরানের যোগাযোগ হয় মনে হয় সেই ব্রিজটা দিয়ে, রেল ব্রিজ। এই রেল ব্রিজের উপর হামলা চালিয়েছে আমেরিকা। 48 ঘন্টার ভেতরে সেই ব্রিজ ঠিক করে ফেলেছে। কিভাবে সম্ভব হলো? একটা হিসাব শুনুন, বুঝবেন। আমেরিকার জনসংখ্যা 30 কোটির মতো, ইরানের জনসংখ্যা 9 কোটির মতো, তার মানে 3 ভাগের 1 ভাগেরও কম। আমেরিকার ভূখণ্ড যতটা, তার চেয়ে তার 3 ভাগের 1 ভাগের একটু কম ইরানের ভূখণ্ড। ইরান মধ্যপ্রাচ্যের সেকেন্ড লার্জেস্ট কান্ট্রি, সৌদি আরবের পরে। আমেরিকার জনসংখ্যা 30 কোটি আর ইরানের জনসংখ্যা 9 কোটি, 3 ভাগের 1 ভাগেরও কম। অথচ ইঞ্জিনিয়ারের দিক দিয়ে প্রায় আমেরিকায় যত ইঞ্জিনিয়ার আছে, প্রায় ইরানে তত ইঞ্জিনিয়ার আছে। আপনি ভাবতে পারেন, আপনারা চিন্তা করতে পারেন ইরানের জ্ঞান বিজ্ঞান চর্চার মাত্রাটা কি। এই যে শরীফ ইউনিভার্সিটি যে ধ্বংস করে দিল, আমি বারবার বলি, এই শরীফ ইউনিভার্সিটি ইরানের এমআইটি, আমেরিকায় যে এমআইটি যে যেমন সারা বিশ্বে খুব নাম করা, ইরানের শরীফ ইউনিভার্সিটি সেরকম এমআইটি। এই শরীফ ইউনিভার্সিটি থেকে বেরিয়ে আসা এই পরমাণু বিজ্ঞানী, বড় বড় ইঞ্জিনিয়ার, এই যে ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ, এই সমস্ত সবকিছু শরীফ ইউনিভার্সিটি থেকে বেরিয়ে আসা, শরীফ ইউনিভার্সিটির প্রোডাকশনেরা। সেই শরীফ ইউনিভার্সিটি বোমা মেরে ভেঙে দিয়েছে। ওই বোমা মেরে ভেঙে দিয়ে ইরানের জাতিকে ধ্বংস করতে পারবে? তো যাই হোক, যে কথা বলছিলাম, তাই এইরকম যখন একটা জাতি জ্ঞান বিজ্ঞান চর্চা করে, সেই জাতিকে আসলে পেছনে ফেলে রাখা, দাবিয়ে রাখা সম্ভব না। আমেরিকা এটা পারবে না। তো যখন পরমাণু কর্মসূচি বন্ধ করতে পারলো না যুদ্ধের মাধ্যমেও, যখন ইউরেনিয়াম হাতিয়ে নিতে পারলো না, তখন
আলোচনার টেবিলে গেল, আলোচনার টেবিলে ব্যর্থ, এইবার হরমুজ প্রণালী অবরোধ করার ঘোষণা দিল। ভাই, হরমুজ প্রণালী তো খোলাই আছে, আপনি কেন অবরোধ করতে যাচ্ছেন? ইরান তো অবরোধ করেনি, সেখান থেকে তো যাচ্ছে আসছে তেলবাহী জাহাজ। কিছু কিছু রেস্ট্রিকশন আছে, সেগুলো আস্তে আস্তে ঠিক হবে, ইরান সেটা বলছে। কিন্তু আপনি টোটালি অবরুদ্ধ করে দিলেন, ইরান তো অবরুদ্ধ করেনি। তাহলে দোষটা কার বেশি? এই যে হরমুজ প্রণালী অবরুদ্ধ করলো, তা দিয়েও কিন্তু আমেরিকা ইরানকে হারাতে পারছে না। আন্তর্জাতিক চাপের মুখে পড়বে ডোনাল্ড ট্রাম্প, ইরান না। ইরানের সাথে অনেকের দিন দরবার হচ্ছিল, ম্যানেজ হচ্ছিল, এমনকি জাপান ইউয়ান মুদ্রায় অর্থাৎ চীনা মুদ্রায় টোল পরিশোধ করে তার তেলবাহী জাহাজ বের করে নিয়ে গেছে। ফ্রান্স এরকম করেছে, ইটালি করতে চায়, স্পেন করতে চায়। অথচ আপনি ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীতে অবরোধ দিয়ে দিচ্ছেন, তো সারা বিশ্বের মানুষ তো আর তেল পাবে না। তাইলে দোষটা কার? ইরানের না ডোনাল্ড ট্রাম্পের? অথচ এই হরমুজ প্রণালী কন্ট্রোল করার মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের মাথা খারাপ করে দিয়েছে, সারা বিশ্ব কম্পমান হয়ে গেছে। তার মানে ইরানের হাতে যে পরমাণু আছে তার চেয়েও বেশি শক্তিশালী এই হরমুজ প্রণালী, এখন সেটা সারা বিশ্বের জন্য প্রমাণ হচ্ছে। অতএব ইরান যে সমস্ত টেকনিক্যাল দিক দিয়ে অনেক ইম্পর্টেন্ট পজিশনে আছে, সেগুলোকে আসলে আমেরিকা কেড়ে নিতে পারবে না। সেই সমস্ত কারণে আমেরিকা ইরানের সাথে কখনো জিততে পারবে না। এদিকে আর এক বিপদ হয়েছে, যদি হরমুজ প্রণালী নিয়ে এই সমস্ত কেওয়াস কন্দল চলতে থাকে এবং পুরোপুরি যদি হরমুজ প্রণালী অবরোধ করে দেয় আমেরিকা, তাহলে ইয়েমেনের হুতি যোদ্ধারা বলেছে তারা বাব আল মানদেব প্রণালী বন্ধ করে দেবে। সে গল্প তো আমি কালকে রাতে বলেছি। আজকে এখন যে কথা বলতে চাই, এই বাব আল মানদেব প্রণালীর ঘটনা হুতি এবং সৌদি আরবের সাথে ইয়েমেনের হুতিদের যুদ্ধ, এই প্রসঙ্গটা এখন আমি বলি। 2016 সালের 25শে মার্চ সম্ভবত সৌদি আরব ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে ভয়াবহ হামলা চালায় এবং তাদের টার্গেট ছিল 2-4 দিনের ভেতরে একদম ইয়েমেনকে তছনছ করে দিয়ে, হুতিদেরকে তছনছ করে দিয়ে তারা তাদের পছন্দ মতো আব্দুল রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় বসাবে। কিন্তু তারা বুঝতেই পারেনি এই হুতিরা কতটা শক্তিশালী এবং তাদের পেছনে কারা আছে। মনে করেছিল লুঙ্গি পরা হুতি জাতি দরিদ্র, কৃষ্ণ, কালো, এটা সেটা, কি আর করবে। কিন্তু দেখা গেল তাদের পেছনে রয়েছে ইরানের মতো একটা শক্তি এবং তাদের সামরিক সক্ষমতা এবং যুদ্ধের জন্য জানবাজ লড়াই করার দরকার, সেই লড়াইয়ে তারা পারঙ্গম। সৌদি আরবের বিরুদ্ধে ভয়াবহ লড়াই করলো এবং 7.5 বছরের বেশি সময় ধরে লড়াই ছিল। কিন্তু সৌদি আরব, মিশর, সুদান, বাহরাইন, একটা পর্যন্ত কাতার ছিল সেই যুদ্ধে, সংযুক্ত আরব আমিরাত, কেউ তাদেরকে ঠেকাতে পারলো না। সেই সময় যুদ্ধের জন্য হুতিদের ব্যাপারে যে প্রচারণা চালানো হয়েছিল, বলা হয়েছিল যে এই যুদ্ধটা শিয়া সুন্নির যুদ্ধ। সৌদি আরব এবং তার যে সমস্ত সুন্নি মিত্র, তারা ইয়েমেনের শিয়া হুতিদের বিরুদ্ধে লড়াই করছে, অর্থাৎ শিয়া সুন্নি দ্বন্দ্ব, এটা দেখাতে চেয়েছিল এবং এই প্রচারণা চালিয়েছিল পাশ্চাত্যের গণমাধ্যম বিশেষ করে। কিন্তু প্রকৃতপক্ষে সেটা শিয়া সুন্নির কোনো দ্বন্দ্ব ছিল না। সেই লড়াইটা ছিল মূলত হুতিদেরকে উৎখাত করে সেখানে সৌদি আরব এবং আমেরিকার একেবারে অনুগত একটা সরকার প্রতিষ্ঠা করা, যাতে ভবিষ্যতে যখন ইরানের সাথে দ্বন্দ্ব সংঘাত যুদ্ধ হবে, যাতে এই বাব আল মানদেব প্রণালী হুতিদের হাতে কন্ট্রোল না থাকে, এটা যাতে সৌদি আরব কন্ট্রোল করতে পারে এবং সৌদি অনুগত, আমেরিকা অনুগত সরকার কন্ট্রোল করতে পারে। তাহলে হরমুজ প্রণালীকে আমেরিকা দখল করে নিতে পারবে। আর যদি হরমুজ ওই ইরানের হাতে নিয়ন্ত্রণে থাকে, আবার বাব আল মানদেব প্রণালী যদি হুতিরা শক্তিশালী হয় সেখানে, তাহলে তাদের হাতে নিয়ন্ত্রণ থাকবে, তাহলে হবে না তো। হরমুজও ইরানের নিয়ন্ত্রণে, বাব আল মানদেব প্রণালী হুতিদের নিয়ন্ত্রণে, সেটা কার্যত ইরানের নিয়ন্ত্রণে। এ তো আর এক বিপদ। এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য সৌদি আরবকে দিয়ে আমেরিকা এবং ইসরায়েল যুদ্ধ করিয়েছিল হুতিদের বিরুদ্ধে। ইরান ঠিকই বুঝতে পেরেছে এবং সেই যুদ্ধে প্রত্যক্ষ পরোক্ষ যেভাবে হোক বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে হুতিকে টিকিয়ে রেখেছে এবং এক পর্যায়ে সৌদি আরব ব্যর্থ হয়ে অটোমেটিক নিজে যুদ্ধ বন্ধ করে দিতে বাধ্য হয়েছে এবং হুতিরা বলে কয়ে আরাম করতে হামলা চালিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি এবং দুবাইয়ে হামলা চালিয়েছে
এই সমস্ত হামলা ঠেকাতে পারিনি। তখনই বুঝে ফেলেছিল সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত এই আমেরিকা তাদের নিরাপত্তা দিতে পারবে না। এর কিছুদিন পরে 2023 সালের মে মাসে সৌদি আরব এবং ইরানকে ডেকে মধ্যস্থতা করলো চীন, এবং চীনের রাজধানী বেইজিংয়ে একটা চুক্তি হলো। সেই চুক্তির পরে সৌদি আরব এবং ইরান নতুন করে আবার কূটনৈতিক সম্পর্ক স্থাপন করলো। ধীরে ধীরে সৌদি আরব আমেরিকা এবং ইসরায়েলি বলয় থেকে বেরিয়ে আসতে চায় বা আসবে আমার বিশ্বাস। এই যুদ্ধের পরে মধ্যপ্রাচ্যে যে পরিবর্তনগুলো ঘটবে তাতে দেখবেন আমার কথা অনেকটা বাস্তবায়ন হচ্ছে, সত্যি প্রমাণ হচ্ছে। তো সুপ্রিয় দর্শক, আমি আশা করি যে আমি বাব আল মানদেব প্রণালী, হুতি এবং সৌদিদের ভেতরে যে যুদ্ধটা, সেই যুদ্ধটা বেসিক্যালি শিয়া সুন্নির দ্বন্দ্ব বা যুদ্ধ ছিল না, সেটা ছিল বাব আল মানদেব প্রণালী কার নিয়ন্ত্রণে থাকবে সেটা নির্ধারণ করার একটা যুদ্ধ। তো সেই যুদ্ধে যেহেতু হুতিরা অনেকটা বিজয়ী হয়েছে, হুতিদেরকে হটিয়ে দিতে পারেনি, সেক্ষেত্রে বাব আল মানদেব প্রণালী এখন তাদের নিয়ন্ত্রণে। আজকে যখন হরমুজ প্রণালী নিয়ে ভীষণ রকমের টানাপোড়েন, উত্তেজনা, তখন হুতিরা কিন্তু বাব আল মানদেব প্রণালী অস্ত্র হিসেবে ব্যবহার করতে যাচ্ছে। সেক্ষেত্রে হরমুজ প্রণালী বন্ধের পরে যদি বাব আল মানদেব প্রণালীও বন্ধ হয়ে যায়, তাহলে বিশ্ব পুরোটাই কলাপস। ডোনাল্ড ট্রাম্প ভয়াবহ রকমের চাপের মধ্যে পড়বে। সুপ্রিয় দর্শক, আশা করি আজকের এই আলোচনা থেকে হরমুজ প্রণালীর গুরুত্ব, বাব আল মানদেব প্রণালীর গুরুত্ব এবং এই কেন্দ্রিক যে রাজনীতি বহুদিন ধরে আবর্তিত হচ্ছে, আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। এবং এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে পরমাণু বোমার যে ধার ভার, তার চেয়ে কোনো অংশেই কম ধার এবং কম ভার না এই হরমুজ প্রণালী আর এই বাব আল মানদেব প্রণালী। তো সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। আপনাদের কি মনে হয় বাব আল মানদেব প্রণালীর নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, সেইটা নির্ধারণ করার জন্য সৌদি আরব ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল? আপনাদের কি তাই মনে হয়, নাকি ভিন্ন কোনো চিন্তা বা ভিন্ন কোনো মত আপনাদের আছে? আপনারা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।